সমীরা একজন সুন্দরী এবং দরিদ্র মহিলা ছিলেন, যার হৃদয়ে ছিল একটি বড় স্বপ্ন, তার সন্তানদের জন্য একটি উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করা, ভালো শিক্ষা, সম্মানজনক জীবন এবং সুখে ভরা আগামী। তার স্বামী অর্জুন ছিলেন একজন পরিশ্রমী মানুষ, কিন্তু তার আয় ছিল সীমিত। এই দম্পতি দিনরাত ভাবতেন কিভাবে তাদের সন্তানদের জন্য একটি উন্নত জীবন নিশ্চিত করা যায়। সমীরা বাড়িতে সেলাইয়ের কাজ করতেন, কিন্তু তার আয় পরিবারের খরচ মেটাতে যথেষ্ট ছিল না। একদিন সমীরা তার এক আত্মীয়র কাছ থেকে শুনলেন যে সৌদি আরবে বিউটি এক্সপার্টের চাকরি পাওয়া যায়, মাসিক বেতন ৬,০০০ রিয়াল, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১,০০,০০০ রুপি বা তারও বেশি। সমীরার হৃদয়ে আশার সঞ্চার হলো। তিনি সৌদি আরবে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করলেন। এমনকি তার স্বামী অর্জুনও ভাবলেন, যদি সমীরা সেখানে কয়েক বছর কাজ করেন তবে হয়তো তাদের জীবন বদলে যাবে। সমীরা তৎক্ষণাৎ একজন এজেন্টের সঙ্গে যোগাযোগ করলেন, যিনি তাকে আশ্বস্ত করলেন যে তার জন্য ভালো থাকার ব্যবস্থা ও খাবারের ব্যবস্থা করা হবে এবং কাজের সময় হবে মাত্র ১০ ঘন্টা। যখন সমীরা সৌদি আরবের জেদ্দায় নূর বিউটি সেন্টারে পৌঁছলেন, তিনি আনন্দে আপ্লুত হলেন। তিনি ভাবলেন, আলহামদুলিল্লাহ, সেলুনটি ঠিক যেমনটা বর্ণনা করা হয়েছিল। কিন্তু সমীরার জীবনের আসল পরীক্ষা তখনই শুরু হলো। নূর বিউটি সেন্টারে ৮ থেকে ১০ জন মহিলা কাজ করতেন, যাদের অধিকাংশই বিবাহিত এবং কিছু অবিবাহিত মেয়ে। সমীরা যখন তাদের দিকে তাকালেন, তিনি দেখলেন কেউই সুখী নয়। তাদের মুখে দুঃখ, ক্লান্তি এবং হতাশা স্পষ্ট ছিল। তাদের চোখে একটি গোপন গল্প ছিল, যা তারা কথায় প্রকাশ করতে পারছিল না। সমীরা ভাবলেন, হয়তো তারা তাদের দেশ ও পরিবার থেকে দূরে থাকার কারণে দুঃখী। বিদেশে জীবন সহজ নয় এবং নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া খুবই কঠিন হতে পারে। সম্ভবত এই কারণেই তাদের চোখে কোনো উজ্জ্বলতা ছিল না। তারপর একদিন সেলুনের মালিক, একজন আরব মহিলা, সমীরাকে বললেন, তোমাকে হোম সার্ভিসে যেতে হবে। সমীরা হতবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন, হোম সার্ভিসের মানে হয়তো কারো বাড়িতে গিয়ে মেকআপ করে দেওয়া। তখন মালিক ঠান্ডা গলায় বললেন, এখানকার কিছু সৌদি ক্লায়েন্ট খুব ধনী। তিনি আরও ব্যাখ্যা করে বললেন, এই লোকেরা সেলুনে আসার পরিবর্তে পছন্দ করেন যে একজন মেয়ে তাদের বাড়িতে গিয়ে মেকআপ এবং চুলের কাজ করে। তাদের কাছে সব সরঞ্জাম আছে, আমাদের শুধু দরকার একজন দক্ষ মেয়ে, যে গিয়ে তাদের সুন্দর করে সাজিয়ে দেবে। সমীরা বিস্ময়ের সঙ্গে জিজ্ঞাসা করলেন, এই সৌদি সে সত্যিই এত ধনী? মালিক সংক্ষেপে উত্তর দিলেন, হ্যাঁ, খুবই। এটা শুনে সমীরার হৃদয়ে কৌতূহল জাগল। তিনি এখন যাওয়ার জন্য উৎসুক হয়ে উঠলেন। তিনি নিজের চোখে দেখতে চাইলেন সৌদিরা কিভাবে বাস করে, তাদের বাড়িগুলো কেমন দেখায় এবং তাদের জীবন কেমন। যখন সমীরা জানলেন তিনি হোম সার্ভিসে যাচ্ছেন, তিনি খুশি হলেন। কিন্তু যখন তার সঙ্গে কাজ করা অন্য মহিলারা এটা জানলেন, তাদের মুখের ভাব বদলে গেল। মনে হলো সবাই ভয় পেয়েছে। তাদের প্রত্যেকের চোখে উদ্বেগ ও ভয় স্পষ্ট ছিল, যেন তারা মনে মনে প্রার্থনা করছে যাতে তাদের পাঠানো না হয়। সমীরা যখন তাদের মুখের দিকে তাকালেন, সবাই দুঃখী মনে হলো। কেউ কেউ তার দিকে তাকাচ্ছিল যেন কিছু বলতে চায়, কিন্তু তাদের জিহ্বা বন্ধ ছিল। সমীরা তাদের এই আচরণ বুঝতে পারলেন না। কিছুক্ষণ পর একটি বিলাসবহুল গাড়ি বিউটি সেন্টারের সামনে থামল। ড্রাইভার ভিতরে এসে সমীরার নাম ধরে ডাকল। সমীরা তাড়াতাড়ি তার জিনিসপত্র নিয়ে গাড়ির দিকে এগিয়ে গেলেন। তার মুখে হাসি এবং হৃদয়ে আশা ও উৎসাহ। তিনি যেন একটি নতুন জগতে যাচ্ছেন। কোনো চিন্তা না করে গাড়িতে বসলেন। গাড়ি চলতে শুরু করল, দ্রুত গতিতে নির্জন রাস্তা দিয়ে। দুপাশে শুধু বালি ছিল, কোথাও কোথাও উঁচু টিলা বা বালির পাহাড়। কোনো গাছপালা বা উদ্ভিদ ছিল না, শুধু সোনালি নীরবতা। সমীরা জানালা দিয়ে তাকিয়েছিলেন। এসব তার কাছে অদ্ভুত এবং অপরিচিত মনে হচ্ছিল। কিছুক্ষণ ভ্রমণের পর হঠাৎ কিছু সবুজ দেখা গেল, যেন মরুভূমিতে একটি স্বপ্ন জেগে উঠেছে। তারপর গাড়ি একটি বিলাসবহুল প্রাসাদের মতো বাড়ির সামনে থামল। সমীরার চোখ বিস্ময়ে বিস্ফারিত হয়ে গেল। সেই মুহূর্তে একজন আরব মহিলা তাকে ইশারায় অনুসরণ করতে বললেন। সমীরা নীরবে তাকে অনুসরণ করলেন, কিছু জিজ্ঞাসা না করে। যখন তিনি এই বিলাসবহুল প্রাসাদে প্রবেশ করলেন, তার পা থেমে গেল। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল অভ্যন্তরের দৃশ্য দেখে। মেঝে ছিল ঝকঝকে সাদা মার্বেলে ঢাকা, দেয়ালগুলো অত্যন্ত সুন্দরভাবে সজ্জিত। তারপর আরেকটি ইশারা এলো, তাকে এগিয়ে যেতে বলা হলো। এই ইশারাটি এসেছিল একটি তরুণী মেয়ের কাছ থেকে, যে খুবই স্বল্প পোশাক পরেছিল। সমীরা হতবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন, এমন জায়গায় যেখানে হিজাব এবং কঠোর নিয়মের কথা বলা হয়, সেখানে এই মেয়ে কিভাবে এমন উন্মুক্ত পোশাক পরতে পারে। তিনি বিস্ময় ও হতবুদ্ধির মধ্যে ছিলেন।
সমীরা ভিতরে প্রবেশ করলেন এবং একটি বড় হলের মতো ঘরে পৌঁছলেন। সেখানে একজন মধ্যবয়সী সৌদি পুরুষ একটি সোফায় বসেছিলেন। সমীরার দিকে তার চোখ পড়তেই তিনি হালকা হেসে বললেন, এসো আমার মেয়ে। তারপর তিনি হাততালি দিলেন। কয়েক মুহূর্তের মধ্যে আরেকটি মেয়ে প্রবেশ করল, যে আরও কম পোশাক পরেছিল। তার হাতে একটি ট্রেতে এক গ্লাস পানীয় এবং কিছু কাটা ফল। তিনি নীরবে ট্রেটি সমীরার সামনে রেখে চলে গেলেন। সৌদি পুরুষটি আরাম করে বসে নরম গলায় বললেন, প্রথমে এই পানীয়টি নাও আর কিছু ফল খাও, তারপর তোমার কাজ শুরু করো। সমীরা নীরবে গ্লাসটি তুলে কয়েক ঢোক পান করলেন এবং কিছু ফলও খেলেন। কিন্তু পানীয়টি পান করার কিছুক্ষণ পরই তার চোখ ভারী হয়ে এলো, তার মন ঝাপসা হয়ে গেল এবং মাথা ঘুরতে শুরু করল। তিনি বুঝতে পারলেন না কি হচ্ছে। হঠাৎ পরবর্তী মুহূর্তে তার দৃষ্টি ঝাপসা হয়ে গেল এবং তিনি পুরোপুরি জ্ঞান হারালেন। তারপর কি হয়েছিল তিনি আর মনে করতে পারেননি। যখন সমীরা চোখ খুললেন, তিনি নিজেকে একটি নরম এবং সজ্জিত বিছানায় শুয়ে দেখলেন। তার পুরোপুরি জ্ঞান ফেরেনি এবং তিনি সম্পূর্ণ পোশাক পরেছিলেন না। সেই সৌদি পুরুষটি তার সামনে দাঁড়িয়েছিলেন, হাতে একটি দামি কাচের গ্লাস, যা থেকে তিনি ধীরে ধীরে পান করছিলেন। সমীরার শ্বাস দ্রুত হয়ে গেল, তার চোখে ভয় ও বিভ্রান্তি স্পষ্ট ছিল। তার শরীর কাঁপছিল যখন তিনি নিজেকে এই অবস্থায় দেখলেন। তিনি আতঙ্কিত হয়ে উঠে তৎক্ষণাৎ তার শরীর ঢাকার চেষ্টা করলেন। তিনি পাশে থাকা চাদর দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করলেন, কিন্তু পুরুষটি চাদরটি তার হাত থেকে ছিনিয়ে নিলেন। তার কণ্ঠে একটি মৃদু ভান ছিল, কিন্তু সমীরা তার মধ্যে লুকিয়ে থাকা নৃশংসতা অনুভব করলেন। তিনি বললেন, ম্যাডাম, এভাবে তুমি আরও সুন্দর দেখাচ্ছ। তারপর কিছু ভাঙা আরবি শব্দে বললেন, তুমি পোশাক পরে সুন্দর নও, বরং এভাবে আরও সুন্দর। এটা শুনে সমীরার চোখ থেকে অঝরে পানি ঝরতে লাগলো। এখন সবকিছু তার কাছে পরিষ্কার হয়ে গেল। যখন বিউটি সেলুনে হোম সার্ভিসের কথা বলা হয়েছিল এবং অন্য মহিলাদের মুখে ভয় ও নীরবতা ফুটে উঠেছিল, তখন এই ভয়ঙ্কর সত্যটি এখন উন্মোচিত হলো। সমীরা এখন বুঝতে পারলেন যে তিনি যেটাকে বিউটি সেলুন ভেবেছিলেন তা আসলে একটি ভয়ঙ্কর জাল, যেখানে বাধ্য এবং সরল মহিলাদের স্বপ্ন চূর্ণ করা হয় এবং তাদের শরীর ও সম্মানের ব্যবসা করা হয়। সৌদি মালিক আসলে কোনো বিউটি এক্সপার্ট ছিলেন না, তিনি মহিলাদের প্রতারণার মাধ্যমে এই নোংরা ব্যবসায় ঠেলে দিতেন। সমীরা এখন বুঝলেন উচ্চ বেতন, বিলাসবহুল থাকার ব্যবস্থা এবং সুন্দর প্রতিশ্রুতির কারণ। এসব ছিল একটি প্রতারণা, একটি সোনার ফাঁদ যাতে তিনি পড়ে গেছেন। এসব দেখে সমীরার চোখ থেকে অঝরে পানি ঝরতে লাগলো। তিনি তার ভাগ্যের জন্য আফসোস করতে লাগলেন। সেই মুহূর্তে তার সামনে দাঁড়ানো পুরুষটি হালকা হেসে বললেন, চিন্তার কিছু নেই আমার স্ত্রী। সমীরা আতঙ্কিত হয়ে চারদিকে তাকালেন। তিনি তার পোশাক খুঁজছিলেন নিজেকে ঢাকার জন্য, কিন্তু কিছুই পেলেন না। কিছুক্ষণ পরে তার দৃষ্টি পড়ল ঘরের এক কোণে একটি আলমারির দিকে, যেখানে সম্ভবত তার পোশাক এবং আগের পরিহিত চর ছিল। সমীরা তার পোশাক সংগ্রহ করলেন এবং একে একে পরলেন, নিকাব পরলেন এবং ঘর থেকে বের হওয়ার জন্য এগিয়ে গেলেন। তিনি যখন দরজার কাছে পৌঁছলেন, শেখ পেছন থেকে ডেকে বললেন, ম্যাডাম, 1 মিনিট। তিনি একটি খাম এগিয়ে দিয়ে বললেন, এটা আমার তরফ থেকে একটি ছোট উপহার। এটি একটি বোনাস এবং ভবিষ্যতে যখন আমি তোমাকে সার্ভিসের জন্য ডাকবো তখন নিশ্চিতভাবে আসবে। সমীরার চোখে ঘৃণা। তিনি খামটি পুরুষটির মুখে ছুঁড়ে দিয়ে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। যে গাড়িতে তিনি এসেছিলেন তা বাইরে অপেক্ষা করছিল। তিনি নীরবে গাড়িতে বসলেন, তার হৃদয় ভারী, চোখে লুকানো অশ্রু। পুরো পথ তিনি নীরবে কাটিয়ালেন। যখনই তিনি বিউটি সেলুনে ফিরলেন, আরব মালিক এক নজরে বুঝে ফেললেন যে তিনি সার্ভিস দিয়ে ফিরেছেন। সমীরার চোখ থেকে পানি ঝরতে লাগল। তার মুখে এক ভয়ঙ্কর নীরবতা ছড়িয়ে পড়ল, যা যে কোনো চিৎকারের চেয়ে বেশি ভয়ানক ছিল। বিউটি সেলুনের অন্য মহিলারা সমীরাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। তারা সবাই বিভিন্ন দেশ থেকে এসেছিলেন, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল এবং অন্যান্য এশিয়ার দেশ। প্রত্যেকেই প্রায় একই ধরনের অভিজ্ঞতার কথা বলল। তারা সমীরাকে বলল, আমরা সবাই এখানে আসার আগে সোনার প্রতিশ্রুতি পেয়েছিলাম, ভালো বেতন, আরামদায়ক কাজ, সম্মানজনক জীবন। কিন্তু এখানে এসে আমরা বুঝি যে এটা শুধু একটি বিউটি সেলুন নয়। এখানে অমানবিক কাজ করা হয়, যার জন্য আমরা প্রস্তুত ছিলাম না এবং আমাদের কোনো ধারণাও ছিল না। তারপর আরব মালিক কঠোরভাবে বললেন, আমি যা বলি চুপচাপ তা করো। যেখানে হোম সার্ভিসে পাঠানো হবে চুপচাপ সেখানে যাও, বেশি তর্ক করো না। সেই দিন সন্ধ্যার পর সমীরার জীবন পুরোপুরি বদলে গেল। যখন তিনি তার থাকার জায়গায় ফিরলেন, তার খাওয়ার বা রান্নার ইচ্ছা ছিল না। সমীরা তার হৃদয়ে বুঝলেন যে তিনি একটি খারাপ ফাঁদে পড়েছেন, যত থেকে বের হওয়া খুব কঠিন। ঘরটি খুব আরামদায়ক ছিল, সব ধরনের সুবিধা ছিল, কিন্তু তার হৃদয়ের শান্তি কেড়ে নেওয়া হয়েছিল। তিনি বিছানায় শুয়ে নীরবে কাঁদতে লাগলেন। সেই মুহূর্তে তার স্বামী ভারত থেকে ফোন করলেন। তিনি বললেন,
আমাদের মেয়ে স্কুলে ভালো ফল করেছে, তোমাকে অভিনন্দন জানাতে ফোন করলাম। তুমি কেমন আছো সমীরা? সবকিছু ঠিকঠাক চলছে তো? এই কথা শুনে সমীরার হৃদয় ছিন্ন হয়ে গেল। কোনো রকমে চোখের পানি আটকে গভীর শ্বাস নিয়ে নিজেকে সামলে বললেন, হ্যাঁ, সবকিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই। তিনি ভেতরে ভেতর পুরোপুরি ভেঙে পড়েছিলেন। স্বামীকে আশ্বস্তানোর পর ফোন রেখে তিনি নীরবে বিছানায় বসে আকাশের দিকে তাকিয়ে রইলেন। তার অশ্রু তখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিল। পরের দিন যখন সমীরা বিউটি সেলুনে পৌঁছলেন, তাকে শুধু দৈনন্দিন কাজে নিয়োজিত করা হলো, যেমন মহিলাদের চুল সাজানো, ফেসিয়াল করা বা মেকআপ করা। 3 থেকে 4 দিন তাকে কোনো হোম সার্ভিসে পাঠানো হয়নি। এই সময়ের মধ্যে অন্যান্য মহিলাদের বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছিল। সম্ভবত আরব মালিক বুঝতে পেরেছিলেন যে সমীরা আগের অভিজ্ঞতায় শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত, তাই তাকে কয়েকদিন হোম সার্ভিস থেকে দূরে রাখা হয়েছিল। 7ম দিনে মালিক গম্ভীর মুখে এবং কঠোর স্বরে ঘরে ঢুকে বললেন, আজ তোমাকে এবং নাজমাকে হোম সার্ভিসে যেতে হবে, প্রস্তুত হও। এটা শুনে সমীরার হৃদয় দ্রুত স্পন্দন করতে লাগল। তিনি সাহস সংগ্রহ করে শান্তভাবে বললেন, আমি আর হোম সার্ভিসে যাব না। মালিকের মুখ তৎক্ষণাৎ রাগে লাল হয়ে গেল। তিনি কঠোর স্বরে বললেন, তুমি এখানে তোমার ইচ্ছা চাপিয়ে দিতে আসোনি। যে কাজের জন্য তোমাকে আনা হয়েছে তা করতেই হবে। যদি অস্বীকার করো তবে মনে রেখো, তোমার সব কাগজপত্র এবং পাসপোর্ট আমার কাছে। আমি না চাইলে এখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। সমীরার চোখ পানিতে ভরে গেল, কিন্তু তিনি নীরব রইলেন। তার হৃদয়ে একটি ঝড় বয়ে যাচ্ছিল, কিন্তু তার মুখে হতাশা ছড়িয়ে পড়েছিল। এটা শুনে সমীরা অনুভব করলেন যেন তার পায়ের নিচের মাটি সরে গেছে। তার মনে একটাই চিন্তা ঘুরছিল, এখান থেকে বের হওয়া সহজ হবে না। তিনি অসহায় বোধ করলেন। যদিও তার ইচ্ছা ছিল না, তিনি বুঝতে পারলেন যে নীরবতা এবং সহ্য করা সম্ভবত তার জীবন বাঁচানোর একমাত্র উপায়। নাজমা এবং সমীরা সেই গাড়িতে বসলেন যা তাদের নিতে এসেছিল। গাড়ি অনেক দূর যাওয়ার পর একটি এলাকায় পৌঁছল যা সম্পূর্ণভাবে বালির টিবায় ঘেরা ছিল। চারদিকে বিশাল বালির টিলা এবং বালির পাহাড়, যেন মরুভূমির মাঝে একটি লুকানো গন্তব্য। এই নির্জন ও রহস্যময় জায়গায় একটি সুন্দর এবং খুব বড় ক্যাম্প স্থাপন করা হয়েছিল। ক্যাম্পটি অত্যন্ত বিলাসবহুল ছিল। এমন একটি দুর্দান্ত সুইমিং পুল ছিল যেখানে কয়েকজন মেয়ে আনন্দে সাঁতার কাটছিল। ক্যাম্পে প্রবেশ করার সময় দেখা গেল উচ্চমানের কার্পেট বিছানো, মাঝখানে একটি বিলাসবহুল বিছানা সুন্দরভাবে সজ্জিত। সবকিছু অত্যন্ত যত্নে সাজিত ছিল। সমীরা এবং নাজমা এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেলেন। তারা বিশ্বাস করতে পারছিলেন না যে তারা শুধুমাত্র বিউটি সার্ভিসের জন্য এসেছেন এবং তাদের সামনে একটি সম্পূর্ণ ভিন্ন জগৎ উন্মোচিত হলো। ক্যাম্পে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তাদের চোখ পড়ল কয়েকজন মহিলার দিকে, যারা বিউটি ট্রিটমেন্টের জন্য অপেক্ষা করছিলেন। সমীরা এক মুহূর্তের জন্য স্বস্তি অনুভব করলেন। ভেবেছিলেন হয়তো এখানে শুধু মেকআপ এবং বিউটি সংক্রান্ত মহিলাদের সেবা দেওয়া হয়। কিন্তু সেবা শেষ হতেই আরেকজন মহিলা এসে বললেন, চলো, তোমাদের ক্যাম্পের ভিতরে যেতে হবে। তিনি ভেবেছিলেন হয়তো ক্যাম্পে কোনো ধনী মহিলা আছেন, কিন্তু ভিতরে ঢুকতেই তাদের চোখ পড়ল একজন আরব শেখের দিকে, যিনি আরাম করে বসে হুঁকা টানছিলেন। তার সামনে একটি বিলাসবহুল ও দামি হুঁকা সজ্জিত ছিল এবং বাতাসে বিলাসবহুল সুগন্ধি ছড়িয়ে পড়ছিল। তিনি তখন বুঝতে পারলেন যে আজ আবারও হোম সার্ভিসের ছদ্মবেশে তাদের ওই শেখের সঙ্গে সময় কাটাতে হবে এবং তার আচরণ সহ্য করতে হবে। এই সৌদি শেখরা তাদের বয়স 50 বা 60-এর কাছাকাছি হলেও তাদের অবস্থান ও সম্পদের কারণে নিজেদের সবার উপরে মনে করেন। প্রায়শই তাদের মেজাজ এমন হয় যে তারা অন্যের অনুভূতিকে উপেক্ষা করে নিজেদের ইচ্ছাকে প্রাধান্য দেন। তারা মহিলাদের মানুষ হিসাবে নয়, অস্থায়ী প্রয়োজন হিসাবে দেখেন। এই মানসিকতা তাদের আচরণে প্রতিফলিত হয়। যাই হোক, তাদের আর কোনো উপায় ছিল না। তারা বুঝতে পেরেছিলেন যে সেই মুহূর্তে চুপচাপ সময় কাটানোই সম্ভবত সেরা সিদ্ধান্ত। কিছুক্ষণ পরে শেখ তাদের জন্য ঠান্ডা পানীয় এবং কাটা ফল এনে দিলেন। সম্ভবত এটি এখানকার রীতি ছিল, অতিথিদের জন্য পানীয় এবং ফল পরিবেশন করা। সমীরা এবং নাজমার মনে সন্দেহ জাগল যে এই পানীয়ের মধ্যে হয়তো কিছু মিশ্রিত আছে, কিন্তু তারা যদি প্রত্যাখ্যান করেন তবে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই তারা নীরবে পান করলেন।
তারা পরিস্থিতির কারণে বাধ্য হয়েছিলেন। সেখানে বসা আরব শেখ, যার নাম ছিল খালিদ বিন সুলাইমান, সমীরাকে বললেন, শুনেছি তুমি ভারতে ফিরে যেতে চাও এবং এখানে আর আসতে চাও না। সমীরা শান্তভাবে উত্তর দিলেন, জনাব, আমার 3টি সন্তান আছে, আমি একজন বিবাহিত মহিলা, আমার স্বামী আছে, আমরা গরিব মানুষ। আমি ভারতে একটি বিউটি স্যালুনে কাজ করতাম, কিন্তু এখানে ভালো বেতনের কথা শুনে এসেছি। আমি জানতাম না যে এখানে এই ধরনের কাজ করতে হবে, তাই আমি এই কাজ করতে অস্বীকার করছি। আমার হৃদয় এবং বিবেক এটি মেনে নিচ্ছে না। আমি আমার সৃষ্টিকর্তার কাছে ভয় করি, এটা সম্পূর্ণ ভুল। এটা শুনে পুরুষটি কঠোরভাবে বললেন, নৈতিকতার বক্তৃতা বন্ধ করো। তুমি যদি ফিরে যেতে চাও, তোমার পাসপোর্ট ফেরত দেওয়া হবে এবং তুমি বিমানে চড়ে চলে যাবে, কিন্তু তার আগে একটি শর্ত মানতে হবে। সমীরা দ্বিধাগ্রস্তভাবে বললেন, হ্যাঁ, কি ধরনের শর্ত, দয়া করে বলুন। এটা শুনে আরব শেখ বিষাক্ত হাসি দিয়ে বললেন, তোমাকে আমার সামনে নাচতে হবে। এই কথা বলার সময় শেখের চোখে একটি অদ্ভুত ঝিলিক দেখা গেল, যেন তিনি সব কিছু আগে থেকেই ঠিক করে রেখেছিলেন। তার কণ্ঠে মৃদুতার পরিবর্তে কঠোরতা ছিল। সমীরার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন, যেন কেউ তাকে পাথরে পরিণত করেছে। তিনি অবিশ্বাসের সাথে শেখের দিকে তাকালেন, যেন তার কান ভুল শুনেছে। শেখ ইশারা করলেন এবং একজন চাকর নীরবে এসে মিউজিক চালু করল। ঘরে একটি ধীর এবং শান্ত আরবি সুর বেজে উঠল। শেখ সমীরার দিকে তাকিয়ে বললেন, এটাই তোমার ফিরে যাওয়ার মূল্য। তোমাকে এখন আমার জন্য নাচতে হবে। তুমি যদি অস্বীকার করো, তবে এখানে থাকতে পারবে না আর ফিরতেও পারবে না। সমীরার হৃদয় দ্রুত স্পন্দন করতে লাগল। তিনি অনুভব করলেন যেন তিনি এমন এক মোড়ে দাঁড়িয়ে আছেন যেখানে প্রতিটি পথ অন্ধকারের দিকে নিয়ে যায়। যখন সমীরা এবং নাজমা বুঝতে পারলেন যে এই আরব খালিদ বিন সুলাইমান তাদের সাথে ভুল কিছু করতে চলেছে, তারা সিদ্ধান্ত নিলেন সেখান থেকে পালিয়ে যাবেন। খালিদ বিন সুলাইমান পানীয় আনতে গেলে সমীরা এবং নাজমা নীরবে ক্যাম্প থেকে বেরিয়ে গেলেন। ক্যাম্প থেকে বের হতেই তাদের চোখে পড়ল শুধু বিশাল বালির টিবা এবং দিগন্তে বালির পাহাড়। তারা একদিকে দৌড়াতে শুরু করলেন। তারা থামছিলেন না। ক্যাম্পটি অনেক দূরে চলে গেল। খালিদ বিন সুলাইমান ক্যাম্পে ফিরে এসে দেখলেন সমীরা এবং নাজমা নেই। তিনি চিৎকার করে বললেন, মেয়ে দুটো পালিয়েছে, যে কোনো মূল্যে তাদের ধরে আনো, তারা এখান থেকে পালাতে পারবে না। তার দেহরক্ষীরা তৎক্ষণাৎ উটে চড়ে তাদের খুঁজতে বেরিয়ে পড়ল। তারা মরুভূমিতে উটে ছুটতে লাগল, কিন্তু সমীরা এবং নাজমা দিগন্তে আর দৃশ্যমান ছিলেন না। আসলে তারা একটি বড় বালির টিবার পিছনে লুকিয়েছিলেন। ভয়ে এবং আতঙ্কে কাঁপছিলেন। তারা জানতেন না তাদের পরবর্তী কি হবে। যখন সমীরা দেখলেন দেহরক্ষীরা অন্যদিকে চলে গেছে, তিনি আবার দৌড়াতে শুরু করলেন। তীব্র রোদ আর গরম বালির কারণে তারা খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন। সন্ধ্যা ঘনিয়ে আসছিল এবং তাদের মনে ভয় জেগে উঠল। তারা কোথায় থাকবেন? কোনো গন্তব্যের চিহ্ন ছিল না। তারা কেবল দৌড়াতে থাকলেন। সন্ধ্যা হতেই তারা একটি বড় টিবার পিছনে লুকিয়ে পড়লেন। ক্ষুধা ও তৃষ্ণার জন্য তারা জ্ঞান হারালেন। যখন তাদের জ্ঞান ফিরল, তারা দেখলেন একজন বয়স্ক লোক সাদা দাড়ি এবং উজ্জ্বল মুখ তাদের মুখে পানি ছিটিয়ে ডাকছেন, উঠো আমার মেয়েরা, তোমরা কে, কোথা থেকে এসেছো, কি হয়েছে? সমীরা এবং নাজমা তার হাতে পানি দেখে তীব্র তৃষ্ণায় পান করতে লাগলেন। তখন রাত হয়ে গিয়েছিল। সমীরা বয়স্ক লোকটিকে পুরো ঘটনা বললেন। তিনি শুনে বললেন, মেয়ে আমার, এখান থেকে বের হওয়া খুব কঠিন, কিন্তু তোমরা সাহসী, আমি তোমাদের বের করে দেব। এই বলে তিনি বললেন, মেয়ে আমার, আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে, নইলে তারা যে কোনো সময় এসে পড়তে পারে। সমীরা এবং নাজমা বয়স্ক লোকটির সঙ্গে কিছু দূর হাঁটলেন। সেখানে তার কয়েকটি উট দাঁড়িয়েছিল। তিনি সমীরা এবং নাজমাকে একটি উটে বসতে বললেন এবং নিজে অন্য উটে চড়লেন। কিছুক্ষণ হাঁটার পর তারা একটি ছোট গ্রামে পৌঁছলেন। বয়স্ক লোকটি বললেন, মেয়ে আমার, এখানে আমার এক বন্ধু থাকে, সে সমুদ্র পথে তোমাদের বাড়ি পৌঁছে দেবে। তিনি তার বন্ধুকে পুরো ঘটনা ব্যাখ্যা করলেন। বন্ধুটি বললেন, চিন্তা করো না বন্ধুরা। তারপর তিনি সমীরা এবং নাজমাকে সমুদ্র পথে বাড়ি পৌঁছে দিলেন। যখন সমীরা বাড়ি পৌঁছলেন, তিনি তার স্বামী অর্জুনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন এবং পুরো ঘটনা বললেন। অর্জুন বললেন, কেন তুমি আমাকে আগে বলনি? এরপর বন্ধুরা সমীরা তার স্বামী এবং সন্তানদের সঙ্গে বাড়িতে জীবনযাপন শুরু করলেন।
বন্ধুরা, আপনারা এই গল্পটি কেমন লাগলো দয়া করে মন্তব্য বিভাগে আমাদের জানান এবং এই ধরনের আরও গল্পের জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।